স্বাগত 2025-26 অর্থ বছরের 26-27 অর্থ বছরের বাজেট নিয়ে দেশ টিভির বিশেষ আয়োজনে আপনাদের সঙ্গে আছে আমি সাদিয়া লাবণী। দর্শক, ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারের কঠিন চ্যালেঞ্জ নিয়ে এই 26-27 অর্থ বছরের বাজেট ঘোষণা করতে যাচ্ছে সরকার। সেই বিষয় নিয়ে আমাদের আলোচনা এবং এই বিষয়ে কি থাকছে আগামী বাজেটে, পুঁজিবাজারে কি থাকছে, এইসব বিষয় নিয়ে আমাদের এখনকার এই আয়োজন সাজানো হয়েছে। আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন আহমদ রশিদ লালী, সাবেক সভাপতি ডিবিএ, এবং অধ্যাপক ডক্টর আল আমিন, পুঁজিবাজার বিশ্লেষক। আমরা আলোচনায় ফিরবো আপনাদের সাথে, তবে আমরা আগে দেখে নিচ্ছি আসলে আমাদের এই বাজেটে কি থাকতে যাচ্ছে, আমরা সেটা যদি একটু দেখে নিই। দর্শক, আপনারা সবাই জানেন যে এই বাজেটটা 9,38,000 কোটি টাকার একটা বাজেট আসতে যাচ্ছে, যেখানে ঘাটতি ধরা হয়েছে 2,43,000 কোটি টাকা। গত অর্থ বছরে যেটা ছিল 2 লাখ কোটি টাকার, এবং বাজেট ঘাটতি মেটাতে বৈদেশিক উৎস থেকে 1,16,000 কোটি টাকা ঋণ নেওয়ার পরিকল্পনা করেছে সরকার, যেখানে ব্যাংক ঋণ আসবে প্রায় 1,12,000 কোটি টাকা। আমরা যদি দেখি বাজেটের অভ্যন্তরীণ উৎস থেকে 1,27,000, ব্যাংক খাত থেকে আসবে 1,12,000, ব্যাংক বহির্ভূত খাত থেকে আসবে 15,000 কোটি টাকার মতো। এছাড়া আমাদের যেই মোট সরকারি ব্যয় সেটা তো 9,38,000 কোটি টাকা, এবং পরিচালন ব্যয় 6,05,000 কোটি টাকার মতো আছে। আমরা যদি দেখে নেই সেক্ষেত্রে ঋণের সুদ পরিশোধেই কিন্তু আসলে সবচেয়ে বেশি টাকাটা যাবে, 1,27,500 কোটি টাকা যাবে ঋণের সুদ পরিশোধে, এবং ভর্তুকি এবং প্রণোদনা খাতে যাবে 1,17,125 টাকা। এডিপির আকার ধরা হয়েছে 3 লাখ কোটি টাকায়। আমরা এখন আলোচনায় ফিরতে চাই, আসলে কি আছে এত বড় বাজেটে, পুঁজিবাজারের জন্য কি আছে, এসব বিষয় নিয়ে আমরা আলোচনায় যেতে চাই। শুরুতেই আমরা আহমদ রশিদ লালীর সাথে যদি কথা বলি, এই বাজেটে পুঁজিবাজারের জন্য আসলে আপনাদের প্রত্যাশাটা কি এবং কি থাকছে? দেখেন, এক নম্বর জিনিস হলো আপনাকে বুঝতে হবে যে পুঁজিবাজার এবং এসএমই খাতটা ইজ আওয়ার ফিউচার। আমরা কিন্তু এত বিশাল ইন্টারেস্ট দিয়ে 16-17% ইন্টারেস্ট দিয়ে ব্যবসা করাটা ইজ ভেরি ডিফিকাল্ট। সো সেই জন্য বলছি ফিউচার হলো পুঁজিবাজার এবং এসএমই খাত। সো এই দুইটার উপরে আমি চাচ্ছি যে খুব বেশিভাবে প্রণোদনা দেয়া হোক। যেমন ফর এক্সাম্পল আমি বলি যে এসএমই খাতের উপরে যদি আপনি লোন এরা পায় না, নাম্বার ওয়ান এসএমই খাত, এবং সেখানে লোন পেলেও 20% পর্যন্ত তাদেরকে ইন্টারেস্ট দিতে হয়, এমন কোনো ব্যবসা আমার জানা মতে নাই যে 20% ইন্টারেস্ট দিয়ে সেটা পরিচালনা করা যেতে পারে, প্রফিট করতে পারে। সো ওই জায়গাটায় একটু হাত দিতে হবে, ওদেরকে সামনে নিয়ে আসতে হবে, এসএমই বোর্ডকে ম্যাক্সিমাম সহায়তা দিতে হবে। আমাদের ডিএসসিতে একটা এসএমই বোর্ড আছে, সেই বোর্ডে লিস্টিংয়ের জন্য যা করার সেই কাজগুলা করা দরকার। কারণ যেহেতু 20% ইন্টারেস্ট দিয়ে ওনারা টাকা পায় না, লোন পায় না, তারপরেও 20% ইন্টারেস্ট দিতে হয়। সো কাজে দ্যাট ইজ টু হাই। অধ্যাপক ডক্টর আল আমিন, দায়িত্ব নেওয়ার পর থেকেই কিন্তু অর্থমন্ত্রী বারবারই বলেছেন যে পুঁজিবাজারকে শক্তিশালী করতে যত ধরনের সংস্কার প্রয়োজন সব কিছুই করা হবে। কতটুকু হলো এবং প্রত্যাশাটা আসলে কি? দেখুন, আপনাকে ধন্যবাদ। পুঁজিবাজারের সংস্কারের বিষয়ে যদি বলি, আমি বিগত যে ইন্টারিম টাইমের সংস্কার কমিটির সদস্য ছিলাম, অলরেডি সংস্কারের জন্য যা যা প্রয়োজন সব কিছু রেডি করা আছে। এখন হচ্ছে এটাকে বাস্তবায়ন করতে হবে, কারণ আমরা সবসময় খালি বড় বড় আলোচনা সবাই অনেক কথা বলি, বাট বাস্তবায়নের জায়গাটায় কিন্তু কিছুই থাকে না। যেমন ডিবিএ যে 8টা সাজেশন দিয়েছে, এর চেয়ে অনেক ইমপ্রুভ সাজেশন আমাদের সংস্কার কমিশনেই ছিল, মানে আমাদের যারা ডিলার ব্রোকার অ্যাসোসিয়েশনের যারা আর কি 8টা সংস্কার প্রস্তাব দিয়েছে। এটা আমরা বহু আগে T+1-এর কথা বলেছিলাম যে ট্রানজ্যাকশনটা সেটেলমেন্ট T+1-এ হলে ভালো হয়। এবারে বাজেট প্রস্তাবনে দেখছি এটা T+0, তার মানে একদম যখন আমি শেয়ার কিনবো তখন ইনস্ট্যান্ট আমি চাইলে সেল করতে পারবো। এতে যেটা হবে লিকুইডিটিটার মধ্যে একটা রোল করবে, এটা একটা পজিটিভ দিক বলবো, যেটা আমরা বাজেট বক্তব্য সকালে যেটা আমি দেখেছি, যেটা মিডিয়াতে এসছে সেটার থেকে যেটা জেনেছি। পাশাপাশি ধরেন আপনি কিছু জায়গায় আবার মানে ডিসকারেজ করা হচ্ছে পুঁজিবাজারকে। আপনি যদি খেয়াল করেন, আগে যে ইনভেস্টমেন্ট রিবেট পাওয়া যেত 10 লাখ টাকা পর্যন্ত সর্বোচ্চ লিমিট, সেটাকে প্রপোজ করা হচ্ছে 7.5 লাখ টাকা। এবং সেটাতে কি হচ্ছে, রিবেটের ক্ষেত্রে মানে আপনি যদি সর্বোচ্চ 75 লাখ টাকা পর্যন্ত বিনিয়োগ করেন, তার একটা পার্সেন্টেজের হিসাবে যেটা আগে মানুষ 10 লাখ পেত সেটাকে কাট ডাউন করা হচ্ছে 7.5 লাখে। আবার সঞ্চয়পত্রের ক্ষেত্রে আগে কিন্তু প্রতি বছরে আপনি একটা ক্লেম করতে পারতেন, এখন সেটেলমেন্ট না হওয়া পর্যন্ত ফাইনাল কোনো রিবেট ক্লেম করতে পারবেন না। তার মানে এখন যে ধরনের স্কিমগুলোর প্রপোজিশন আমরা দেখছি, যদিও অনেক সুন্দর সুন্দর কথা আছে যে আমরা পুঁজিবাজারকে ঢেলে সাজাবো, পুঁজিবাজারের জন্য অটোমেশন করব, শিক্ষার যে বিনিয়োগ শিক্ষা সেটাকে আমরা সম্প্রসারিত করব, বা আমরা যে ফান্ডিং নেওয়ার ক্ষেত্রে যে দীর্ঘ জটিলতা আছে সেগুলোকে দূর করে স্মুথ আমরা ফান্ডিংয়ের ব্যবস্থা করবো, মানে ডিরেগুলেশন করবো।
করবো, যেসব রেগুলেশনের মাধ্যমে এটা বারবারই কিন্তু বলা হচ্ছে এগুলো যে বলা হচ্ছে এবং আমরা deregulation করা হবে। প্রস্তাবনাও দেখেছি। কিন্তু দিন শেষে হয় কি, আমার পুঁজিবাজারে যখনই এখন এক্সিস্টিং যারা বিনিয়োগ করতে যাবে তারা কিন্তু হাতে গোনা 80 থেকে 90টার বেশি স্ক্রিপ্ট পায় না। যেই বাজারে 80 থেকে 90টার বেশি আপনার ইনস্ট্রুমেন্ট থাকে না বিনিয়োগযোগ্য, সেখানে আপনি কি বাজার তৈরি করবেন? আপনাকে হয়তো আরেকটা জিনিস করতে পারে, বড় বড় যে মেগা প্রজেক্টগুলো আছে সেগুলোকে যদি বন্ডের মাধ্যমে তারা খুব দ্রুত সময়ের বন্ড মধ্যে। মার্কেটটাকে কেন আমরা শক্তিশালী করতে পারছি না? দেখুন, আমাদের ইকুইটি মার্কেটেরই যে বেহাল অবস্থা, তো বন্ড মার্কেটকে মানে আপনি যদি মার্কেটকে আপনি যদি একটা ভালো জায়গায় নিতে চান তাহলে আপনার এডুকেটেড ইনভেস্টর প্রয়োজন, এবং এটাকে সুন্দরভাবে রুলস রেগুলেশনের মাধ্যমে, এটা নিয়ে কিন্তু অলরেডি আমাদের এক্সচেঞ্জ কাজ করছে, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন অলরেডি কিভাবে আমরা যেই সরকারের অনগোয়িং প্রজেক্টগুলো, এই প্রজেক্টগুলো বন্ডের মাধ্যমে যদি বাজারে নিয়ে আসতে পারি, এটার ফিউচার, যেমন ধরেন আমি যদি একটা এক্সাম্পল দিই, যে পদ্মা সেতুতে টোল যেটা পাওয়া যাবে, এটাকে যদি আগামী 20 বছরের টোলটাকে প্রেজেন্ট ভ্যালুতে নিয়ে আসি, তাহলে এটা থেকে কি বেনিফিট জেনারেট হবে সেটা আবার চলে আসবে। প্রপার এক্সিকিউশন কমপ্লিট করলে সেই অ্যাসেট ব্যাক একটা রুলস নিয়ে কাজ করছে, আগামী 40 দিনের মধ্যে তাদেরকে রিপোর্টটা সাবমিট করতে বলা হচ্ছে। যদি এটা বাস্তবায়িত হয়, তখন সরকারের যে মেগা প্রজেক্টগুলো আছে সেগুলো যদি পুঁজিবাজার থেকে সরাসরি ফান্ডিং করা যায় বন্ড মার্কেটের থ্রুতে, তাহলে গভর্নমেন্টের কিন্তু ব্যাংক বরোয়িং, আপনি যে বিশাল অঙ্ক দেখালেন, ব্যাংক বরোয়িংটা একটা কমে আসবে, এবং ব্যাংকের কাজটা যেটা আসলে না সেই কাজটা কিন্তু ব্যাংক করে, আবার পুঁজিবাজারের যে কাজটা সেই কাজটাও ব্যাংক করে। তাহলে পুঁজিবাজারের কাজ পুঁজিবাজারে আসবে, ব্যাংকের কাজ ব্যাংকে আসবে, তখন হয়তো আমরা একটা বেটার অবস্থা দেখতে পাবো, সমন্বয় পাওয়া যাবে। আমাদের সাথে লালি, আসলে কেন আমাদের যেটা আলামিন ভাই বললেন যে এডুকেটেড যারা ইনভেস্টর তারা শেয়ার বাজারে বিনিয়োগ করছে না, কেন করছে না, কেন, মানে কি কারণে আমাদের এই পুঁজিবাজারে এই খরা তৈরি হলো? দেখেন, পুঁজিবাজারে যদি আপনি ইতিহাস দেখেন তাহলে আপনি দেখবেন যে খুব ভালো একটা জিনিস আমরা বলতে পারবো না। উনি 90টা শেয়ারের কথা বললেন বিনিয়োগযোগ্য, আমার মনে হয় 90টা শেয়ার আপনি পাবেন না খুঁজে, আরও কম। সো এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে বিবেচনায় আনতে হবে। পুঁজিবাজারকে যদি আপনি সরকার পুঁজিবাজার থেকে যদি না নিতে পারে, হ্যাঁ, সুযোগ না নিতে পারে, তাহলে পুঁজিবাজার কিন্তু ওই একটু বাড়বে একটু কমবে এইভাবেই থাকবে। বেসিক জিনিসটা হচ্ছে পুঁজিবাজারকে সরকার যদি পুঁজিবাজার থেকে বেনিফিট নিতে পারে, লাইক ফর এক্সাম্পল যেটা উনি পদ্মা ব্রিজের কথা বললেন, সেকেন্ড পদ্মা ব্রিজ, যমুনা ব্রিজ, এইগুলার যদি পুঁজিবাজার থেকে যদি একটা অংশ যদি নিতে পারে, তাহলে পুঁজিবাজারটা কিন্তু পার্মানেন্টলি একটা সিচুয়েশনে চলে যাবে। কিন্তু আজকে আমি ওই চেঞ্জ হলো, আজকে সেই চেঞ্জ হলো, সেই চেঞ্জের মাধ্যমে আমরা আশা করে বসে আছি যে এটা বিশাল কিছু হবে। নো নো নো, এইটাকে আপনি স্ট্রাকচার্ড ওয়েতে আগাতে হবে। আপনি শুধু ডিরেগুলারাইজ করা, এটা খুব ভালো একটা উদ্যোগ, কিন্তু অর্থমন্ত্রীর খুব ভালো উদ্যোগ, বাট আমি এর সাথে বলবো যে সরকারকেও এইটার সুযোগ বেনিফিটস নিতে হবে পুঁজিবাজারে। কারণ এত বিশাল অঙ্কে, শোনেন, যে দেশে আপনার রিটায়ারমেন্ট বেনিফিট আপনাকে বাজেটারি অ্যালোকেশনে দিতে হয়, আপনার টাকা থাকে না, পেনশন দেওয়ার টাকা থাকে না। সো এই দেশে আপনি যে দেশে ব্যাংক থেকে লোন নিয়ে আপনি সরকারি কর্মকর্তা কর্মচারীদেরকে বেতন দেন, সেখানে আপনি এত বিশাল অঙ্কের একটা 2,500 কোটি টাকার ফ্যামিলি কার্ড করলেন, ক্যাশ আউট করে দিচ্ছেন। কিন্তু দেখেন, এই জিনিসগুলোকে কিন্তু ঠিক করা দরকার। আপনি কি দিবেন? অবশ্যই বেনিফিট দিবেন। 2,500 টাকা করে একটা পরিবারে গেলে ওই পান সিগারেট তামাক খাওয়া শেষ করে দিবে। 2,500 টাকা ইজ নাথিং আজকের দিনে এই ইনফ্লেশনের সময়। সো আমি মনে করি যে বাজেটে যদি আপনি এই 2,500 টাকা করে না দিয়ে আপনি ইন্স্যুরেন্স বেসড কিছু করতে পারেন। ফর এক্সাম্পল, আপনি যদি এখানে একটা মেডিকেল কার্ড করে দেন একটা পরিবারকে 10 লাখ টাকা ইন্স্যুরেন্স বেস, আপনি প্রিমিয়াম দিয়ে দিবেন, বাকি কার্ড ওই ইন্স্যুরেন্স দীর্ঘমেয়াদী একটা আপনি কৃষি কার্ড করবেন, সেটা ইজ ভেরি গুড, বাট ব্যাকড বাই ইন্স্যুরেন্স কোম্পানি। আপনি সরকারের উপরে কেন নিচ্ছেন জিনিসগুলো? সো এই জিনিসগুলো আমার মনে হয় খুব চিন্তা করে আগানো দরকার। আদারওয়াইজ এইগুলো আপনি পপুলারাইজ ডিসিশন নিচ্ছেন, আপনার নিয়ত ভালো, সব কিছু ভালো সরকারের, বাট আপনাকে টেকনিক্যালি চিন্তা করতে হবে যে আমি আমার ইসের থেকে, রেভিনিউ থেকে কতখানি দিতে পারবো। কারণ আপনি দেখেন, আজকে আমার তো ভয় লাগে, আমার অ্যাজ এ ট্যাক্স পেয়ার আমার ভয় লাগছে। কেন ভয় লাগছে? আপনি 6,95,000 কোটি টাকা রেভিনিউ ফ্রম এনবিআর, তার মানে কি টাকাটা আসবে? নো 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 নো, আমি তো ট্যাক্স দিচ্ছি। এখন কি হবে, এমনিতেই 2 বছর আগের, 3 বছর আগের, 7 বছর আগের ফাইল খুলে বসে থাকে, ক্লেম করে। সো আপনি ট্যাক্সে যখন ক্লেম যখন আসবে,
তখন তো আমার তো মাথা খারাপ হয়ে যাবে, এটা কি হলো। সো আপনাকে যেটা করতে হবে সেটা এনবিআরকে রেগুলার মানে ঠিক করতে হবে, যাতে এই যে ফাইল খুলে বসে থাকে 3 বছর 4 বছর, এইটা না কইরা ট্যাক্স নেট বাড়ান। ট্যাক্স নেট বাড়ানো। আলামিন ভাই, আমরা আলোচনায় ফিরবো, একটা বিরতি নিয়ে ফিরছি। অধ্যাপক ডক্টর আলামিন, আমরা যতটুকু জানতে পেরেছি যে এই বছরের বাজেটে ভালো এবং সম্ভাবনাময় কোম্পানিগুলোতে পুঁজিবাজারে আনতে যত জটিল প্রক্রিয়া আছে, দীর্ঘসূত্রিতা আছে, সব কিছুই নিরসন করা হবে। বাংলাদেশের শেয়ার বাজারের এই প্রেক্ষাপটে এটা আসলে কতটা বাস্তবসম্মত? দেখুন, আসলে আমরা যখন পলিটিক্যাল গভর্নমেন্ট ছিল না, তখনও কিন্তু আমাদের তৎকালীন যিনি মানে অন্তর্বর্তী সরকারের প্রধান ছিলেন, উনি কিন্তু 6টা নির্দেশনা একদম সরকার প্রধানের পক্ষ থেকে দিয়েছিল। তার মধ্যে অন্যতম ছিল যে বিদেশি কোম্পানিগুলোর শেয়ার মানে যেটা গভর্নমেন্টের কাছে আছে সেটাকে ছেড়ে দেওয়া, রাষ্ট্রীয় যেসব লাভজনক প্রতিষ্ঠান সেটা ছেড়ে দেওয়া, এবং তার সাথে অন্যান্য যেই বড় বড় গ্রুপ অফ কোম্পানিজের মধ্যে যেগুলো প্রফিটেবল ভেঞ্চার, যেটা লিস্টেড না, সেটাকে লিস্টেড করা। তার জন্য কিন্তু তৎকালীন সেই সময়ে বিসেক চেয়ারম্যান সহ কনসার্ন যিনি উপদেষ্টা, কারণ আমি নিজেও একটা কোম্পানির বোর্ডের ডিরেক্টর ছিলাম, মানে বিআর পাওয়ার জেন, একটা বড় কোম্পানি যার প্রফিট 150 কোটি টাকার মতো। তো ওই কোম্পানির আমি নিজেও ওদের সাথে মিটিংয়ে বসেছি, তারা কিন্তু খুব দ্রুত সময়ের মধ্যেই তালিকাভুক্ত করে ফেলবে বলে কথা বলেছিল, অনেক দূর এগিয়েও ছিল। বাট বাস্তবতা হচ্ছে যে তারা হয়তো পলিটিক্যাল যে একটা ম্যান্ডেট নাই বা পলিটিক্যাল গভর্নমেন্ট নাই দেখে ব্যুরোক্রেটদের অংশ থেকে কাজটা পরবর্তীতে একটা স্লো হয়ে যায়। এখন কিন্তু একটা বিশাল ম্যান্ডেটের গভর্নমেন্ট এসছে এবং এই জিনিসগুলো কিন্তু সবাই জানে কি করতে হবে। কারণ পুঁজিবাজারে যখনই আপনি গভীরতা বাড়াতে চাবেন, আপনি সহায়তার নীতি সাপোর্টটা কোত্থেকে দেবেন, যে আমি চাচ্ছি সরাসরি ভালো কোম্পানি বাজারে আসুক, বাজারের গভীরতা বাড়ুক, বাংলাদেশ শুধু বিনিয়োগকারী না, আন্তর্জাতিক বিনিয়োগকারী যাতে বাজারে আসে। আন্তর্জাতিক বিনিয়োগকারী বাজারে কেন আসে না? কারণ সেই ধরনের আমার ইনস্ট্রুমেন্ট নাই, সেই ধরনের আমার শেয়ার নাই। তারা তখন চিন্তা করে যে এই বাজারে আমি কোথায় বিনিয়োগ করবো, অলরেডি যেগুলো ভালো শেয়ার সেগুলো ওভার প্রাইসড, আর যেগুলো খারাপ শেয়ার সেগুলো তো কিছু চলে গেছে আপনার নন পারফর্মিং হিসাবে তালিকা করে দিয়েছে যে এই 35টা কোম্পানি উৎপাদনে বন্ধ। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার কি, যেটা সবচেয়ে বেশি পরিমাণে বন্ধ, 24 বছর ধরে বন্ধ অ্যাজ পার ডিসক্লোজার, সেই কোম্পানির দাম আপনার 20 টাকা থেকে 100 টাকা হয়েছে। মানে এইখানে যখন দেখে যে গ্যাম্বলিং শেয়ার নিয়েই মানুষ প্লে করবে, তখন ফান্ডামেন্টাল শেয়ারগুলোর দিকে কেউ যাবে না, যে ওখানে আমার রিটার্ন জেনারেট হচ্ছে না, তাহলে নিয়ন্ত্রক সংস্থার কাজ ছিল এটাকে ধরা। তো এই জন্য আমাদের সার্ভিলেন্স কিন্তু তারা বলেছে এআই টেকনোলজির মাধ্যমে সার্ভিলেন্সকে জোরদার করবে। মানে এই বাজেটে এআই দরকার নাই, এক্সিস্টিং সার্ভিলেন্সে যা আছে তাকেও যদি আমরা সঠিকভাবে বাস্তবায়ন করতে পারি, তাহলে এই যে কারসাজি 100 টাকা যাওয়ার সময় আমি কেন এটাকে ডিটেক্ট করবো, এটাকে 20 টাকা থেকে 30 টাকা একটা উৎপাদনের বন্ধ যাওয়ার সময় তো আমি এটাকে ধরতে পারি। 100 পর্যন্ত ওয়েট করলে এখন মানুষের হাত পুড়লে, এখন তদন্ত কমিটি হলে কিন্তু আলটিমেটলি গ্যামলার যারা তারা এক্সিট নিয়ে নেবে, সাধারণ বিনিয়োগকারী কিন্তু আবার ট্র্যাপড হবে। একদমই তাই। আমাদের লালি, নতুন সরকার আসার পরে পুঁজিবাজারের কতটা স্থিতিশীল হলো এবং এখন নতুন কমিশন আসছে, সব মিলিয়ে কেমন দেখছেন? দেখেন, নতুন কমিশনকে স্বাগত জানাই, এবং নতুন কমিশনের যে চেয়ারম্যান উনি অন্তত দুটা জিনিস উনি খুব ভালো বুঝেন এবং ওই এক্সপিরিয়েন্স নিয়ে কিন্তু উনি এসছেন। নাম্বার 1 সেটা হলো যে মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলোকে কীভাবে বাজারে আনা যায়, হোয়াট আর দ্য প্রবলেমস, সেই প্রবলেমসগুলো উনি খুব ভালো জানেন। ঠিক আছে, সো ওই জায়গায় উনি যদি একটু কাজ করেন তাহলে কিন্তু অনেক একটা সিচুয়েশান আসতে পারে যেখানে মাল্টি ন্যাশনালরা প্রবলেম আছে, ওরা আসতে চায় বাট দেয়ার আর সাম প্রবলেমস, ওইটা উনি ঠিক করবেন। 2 নম্বর হলো যে এফআইআই যারা আছেন, ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার্স, উনারা যদি বাজারে আসার জন্য কি প্রয়োজন, এইটাও কিন্তু যেহেতু উনি মাল্টি ন্যাশনালে ছিলেন, এটা উনি মোটামুটি জানেন। সো এই দুইটা কাজ উনি কিন্তু খুব ভালো বোঝেন। এখন আসেন যেটা আলামিন ভাই বললেন যে নতুন শেয়ার আসবে, ভালো শেয়ার আসবে, কি করে আসবে? দেয়ার আর সাম ইম্পেডিমেন্টস, ওইগুলা না সারা পর্যন্ত আসা ইজ ভেরি ডিফিকাল্ট। একটা বলি শুধু, অনেকগুলো আছে, একটা শুধু বেসিক জিনিসটা বলি। আমার একটা কোম্পানি ফ্যাক্টরি, আমি কিনেছিলাম জমি 5 লাখ টাকায়। এখন এই কোম্পানিটা আমার, যেহেতু আমার নামেই জমি রেজিস্টার্ড, সো কাজেই, বাট কোম্পানি ইজ ভেরি গুড, ওদের 1000 কোটি টাকা ওদের ট্রেড হয়, হয়। সো নাও আমি যখন এসিসিতে যাই ফর অ্যাপ্লিকেশন, তখন এই জমি তো কোম্পানির নয়, এটা আমার জমি ব্যক্তিগতভাবে। সো কোম্পানিতে আমি যদি ট্রান্সফার করতে যাই আজকের প্রাইস অনুযায়ী, বাজার প্রাইস হিসাবে, তাহলে এই 5 লক্ষ টাকার জমি এখন 50 কোটি টাকা হয়ে গেছে, সে কথার কথা মিনিমাম। তাহলে এই 50 কোটি টাকার জমি আমি যখন কোম্পানিকে দেব, এইটার আগেনস্টে আপনার যে ট্যাক্সেস আসবে, 5-7 কোটি টাকা ট্যাক্স আসবে, স্ট্যাম্প ডিউটি আসবে, নানান জিনিস, এইটার জন্য কিন্তু
এই কোম্পানিগুলো আসতে কিন্তু একটা দিস ইজ এ নেগেটিভ পয়েন্ট। সো এইরকম টুকটাক জিনিস আছে যেই জিনিসগুলোকে আপনাকে ঠিক না করা পর্যন্ত, এই যে আজকে বাংলাদেশের মধ্যে মাল্টিন্যাশনালের মতো লোকাল কোম্পানি কিন্তু আছে অনেক, আই ক্যান নেম। সো এই জায়গাটাতে আপনার কাজ করতে হবে। সো এই রকম অনেক জিনিস আছে যেগুলো ইম্পেডিমেন্ট ফর কামিং ইনটু আইপিও। হ্যাঁ, একটা কোম্পানি আসার জন্য দিজ আর অল ইম্পেডিমেন্টস, ওইগুলোকে সরাতে হবে। আলামিন ভাই, অনেক লম্বা সময় হয়ে গেছে, নতুন কোনো আইপিও নেই আমাদের, যেটা নিয়ে যারা বিনিয়োগকারী বা যারা বিনিয়োগ করতে আগ্রহী তাদের মধ্যেও একটা হতাশা কাজ করে। বলা হচ্ছে যে এই আইপিও প্রক্রিয়ার সময় নির্ধারিত ও প্রযুক্তি নির্ভর করা হবে। দেখুন, আমাদের যত যাই কিছু করা হোক, আইপিওতে নেওয়ার আগে যারা আইপিওতে আসবে তার ফান্ডের নেসেসিটি আছে কিনা এটি ইম্পর্টেন্ট। এখন আমি ইকুইটি রেজ করব বা বাজার থেকে মূলধন নিব, আমার যদি দরকার নাই থাকে আর আমি যদি খুব সহজেই ব্যাংক থেকে এই ঋণটা নিতে পারি অল্প সময়, আমি কেন পুঁজিবাজারে আসবো, আমার মালিকানা কেন অন্যকে দিব? এটা হচ্ছে যারা আসতে চায় না তাদের যুক্তি। এখন আমরা কিন্তু যেটা রিফর্মে দিয়ে এসেছি, আগে যেটা 2 বছর 3 বছর লাগতো, আমরা ট্রেডিং পর্যন্ত ডিজিটাল প্ল্যাটফর্মে দেখতে পারবে, কোথায় ট্র্যাক করতে পারবে আমার ফাইলটা কোন ডেস্ক থেকে কোথায় গিয়েছে, এ ধরনের সব কিছু রিকমেন্ডেশন কিন্তু আমরা দিয়ে এসেছি। তার মানে আমরা যে কাজ করে এসেছি এগুলো যদি কেউ প্রপারলি স্টাডি করে, এখানের মধ্যে সব কিছু আছে, মানে সময় কমানো, তালিকাভুক্তি আনা, চ্যালেঞ্জগুলো ছিল কি, এভরিথিং করা আছে। কারণ আমরা যেই 5 জন কাজ করেছি প্রত্যেকে একাডেমিক্যালি বলেন, এবং আমি নিজে যেহেতু বাজারের সাথে 24 বছর আছি, আমি একদম ইনভেস্টরের প্রবলেম কি, আপনার রিটেলারের প্রবলেম কি, এভরিথিং জেনেই কিন্তু আমরা করেছি। কিন্তু আনফর্চুনেট পার্ট ইজ দ্যাট বাজার সংশ্লিষ্ট একটা গ্রুপ যারা আসলে ওটাকে ভালোভাবে দেখেও নাই, পড়েও নাই, বুঝেও নাই, তারা ঢালাওভাবে বলে দেশে কোনো সংস্কার হয় না। বাংলাদেশের সব সমস্যা সবাই জানে। এখন সমাধান করার জন্য যে কাজগুলো করা উচিত, এই আপনি যে পয়েন্টসগুলো বললেন, বাজেট বাস্তবায়নের ক্ষেত্রে কিন্তু আমাদের মাননীয় অর্থমন্ত্রী নিজেও কিন্তু পুঁজিবাজার সংশ্লিষ্ট, যেহেতু উনি চিটাং স্টক এক্সচেঞ্জের প্রেসিডেন্ট ছিলেন এক সময়, উনি কিন্তু ব্যাপারগুলো ভালো করে জানেন, বোঝেন। সো আমাদের যে টিমটা এসছে তারাও খুব ভালো। এখন এত ভালো লোক থাকার পরে যদি এই যে আইপিওর খরা, এতদিন আইপিও কেন আসে নাই? কারণ আইপিওর নামে যেসব কোম্পানি আসছে সবগুলো ছিল কাগজ বিক্রির কোম্পানি। কাগজ বিক্রি বলতে মিন করছি যার ভেতর কোনো ইন্টারেস্টিক ভ্যালু নাই, মানে ব্যাংক থেকেও তারা লোন পাওয়ার যোগ্য না। ব্যাংক থেকে লোন পাওয়ার যোগ্য না, অযোগ্যগুলো কি করছে, আপনি মতিউর রহমানের মতো দিয়ে, মতি ভাইয়ের মতো দিয়ে ফাইল ওয়ার্ক করাইছে এবং ফাইল রেডি করছে। কোম্পানির আসলে কোনো অস্তিত্ব নাই, ভ্যালু আছে 2 টাকা, ভ্যালুয়েশন করছে 200 টাকা, এগুলো করে এসব কোম্পানি আসছে। তাহলে এই ধরনের আজে বাজে কোম্পানি আসার চেয়ে, দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল যেভাবে ভালো বলা হয়, এই ধরনের আজে বাজে কোম্পানি আসার চেয়ে ভালো কোম্পানি যদি আইপিওতে আসে, ওই রুলস রেগুলেশনকে আরো সহজ করে কিভাবে আনা যায় সেটা যদি এখনকার, যেহেতু অর্থমন্ত্রী উনিও জানেন, এখনকার যারা পুঁজিবাজার দায়িত্বে তারাও জানেন, পুঁজিবাজারের ব্যাপারে, পুঁজিবাজারের উন্নয়নের সংস্কারে সবসময় কথা বলেন এবং কিছু কাজও আমরা দেখতে পেরেছি। লালি ভাই, বলা হচ্ছে এই বাজেটে কোম্পানি বন্ড, বাজার সম্প্রসারণ এবং স্থানীয় সরকার ও নগর অবকাঠামো উন্নয়নে পৌর বন্ড ইস্যু করার ব্যবস্থা করা হবে। অ্যাবসলিউটলি, এটা তো সব জায়গায় আছে, কিন্তু আমি যে কথাটা বললাম, আপনি কিন্তু ভিতরে খবর নিয়ে দেখেন খুব খারাপ পজিশনে আছে। মানে একটা তো আপনার বেস লাগবে, টাকা থাকতে হবে। তো নগর যে পৌরসভা বলতেছেন, পৌরসভার তো একটা রেভিনিউ থাকতে হবে প্রপার, এবং সেখানে একটা রিজার্ভ থাকতে হবে। সেটা কোথায়? নাই, আপনি পাবেন না। এটা ওই বাজেট কইরা সরকারের কাছ থেকে নিয়ে তারা চলে, বাট একটা যে পার্মানেন্ট সলিউশন, একটা যে লং টার্মে আসবে, সেই জিনিসগুলো নাই। আপনি দেখেন, একটা বিষয় আমি বলি যে আপনি যখনই এই আইপিওর জন্য যাবেন, তখন কিন্তু আপনি কেন সিডিবিএল আনতে পারলেন না? আজকে আপনি 21 মাস ছিলেন। ওয়াই সিডিবিএল আজকে 1000 কোটি টাকা তাদের শুধু ডিপোজিট আছে, ক্যাশ। কেন আপনি সিডিবিএল এর আইপিও আনতে পারলেন না? ওনারা সিডিবিএল উইদিন 2 মান্থস দে আর রেডি টু কাম ইন দ্য মার্কেট। কেন সেটা আপনি আনতে পারলেন না? আইপিও খরা বলতেছেন, আসেন না। আপনি কত কোম্পানি আছে যেগুলো আনতে পারতেন আপনি 21 মাসে। এই যে পেপার বিক্রি করা কোম্পানি ছাড়া, পেপার বিক্রি করা যেটা উনি বললেন, সেই কোম্পানি ছাড়া ভালো ব্লু চিপ কোম্পানি অনেক আছে, আপনি আনতে পারতেন। কোথায় আনলেন না? কিন্তু কেন, মানে কেন এমন হচ্ছে? দেখুন, আপনি লাভজনক কেন আনবেন? লাস্ট কমিশন যেটা ছিল, সরি টু সে, 21 মাসের মধ্যে কোনো মার্কেট ডেভেলপমেন্ট কাজ ওনারা করে যান নাই। এবং এই 21 মাসে ওনারা ফাইন ছাড়া 1480 কোটি টাকা ফাইন ছাড়া, ফাইন অবশ্যই করবেন। আমরা বাজারটাকে ভালো চাই, অ্যাকাউন্টেবল বাজার চাই, এবং আমরা আশাবাদী যে এই বাজেটে যা যা বলা হচ্ছে এগুলো ইমপ্লিমেন্ট হবে এবং পুঁজিবাজারে নাম্বার 1, ইউ হ্যাভ টু ডিরেগুলারাইজ। আপনি যখনই ডিরেগুলেটরি রেজিমে আসবেন, যেটা অর্থমন্ত্রী বারবার বলার চেষ্টা করছে, তখনই বাজারটা দেখবেন একটু টানা। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ।
দর্শক, বাজেটে পুঁজিবাজারের জন্য কি থাকছে এসব বিষয় নিয়ে আমরা আলোচনায় ছিলাম। আমাদের সঙ্গে ছিলেন আহমেদ রশিদ লালী, সাবেক সভাপতি ডিবি, এবং অধ্যাপক ডক্টর আল আমিন, পুঁজিবাজার বিশ্লেষক। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।